একদিকে ক্যাবিনেট মেমোরেন্ডাম নিচ্ছেন যখন, তখন বলছেন যে হাইকোর্টে মামলা পেন্ডিং, আর হাইকোর্টে এসে বলছেন ক্যাবিনেট ডিসিশন নিয়ে নিয়েছে তাই তুমি ছেড়ে দাও। দ্বিচারিতা। হাইকোর্টে এসে বলছেন যে না কোনো স্থগিতাদেশ নেই, আর সুপ্রিম কোর্টে গিয়ে বলছেন না স্থগিতাদেশ রয়েছে, রিট পিটিশন পেন্ডিং, আমাদের মন্ত্রীদের বাচ্চা। আইন পড়বেন না, আইন জানবেন না, ভাববেন আমি ক্ষমতায় পেয়ে বসেছি তাই যা ইচ্ছা তাই করতে পারি। সেটা যেই আটকে যাবে আদালতে তখন গালাগালি করবেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য আর ফিরদৌস আহমেদকে। পদত্যাগও করতে দেবো না, দেশত্যাগও করতে দেবো না। 26 পর্যন্ত তোমার টার্ম। তোমাকে 31শে ডিসেম্বর 2025-এর মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করাবো, এবং দুর্নীতি করলেই সেখানে ওই যে বলেছি গাছ, ল্যাম্পপোস্ট, দড়ি আর বাঁশ তার সদ্ব্যবহার। দাদা কার্যত আমরা যেমনটা দেখতে পাচ্ছি, এই যে সুপার নিউমেরিক পোস্ট যেটা নিয়ে এত বাক বিদণ্ডা বিতর্ক সবকিছু বলা যেতে পারে, সেই রাজ্যের আবেদনই খারিজ করলো হাইকোর্ট, কি বলবেন সে বিষয়ে? দেখুন, রাজ্য যে স্থগিতাদেশ ছিল সেই স্থগিতাদেশ ভ্যাকেট করার জন্য তারা আবেদন করেছিল, অথচ তারা সাবমিশন করছে যে স্থগিতাদেশ নেই এবং টেকনিক্যালি ছিল না। অথচ সেই স্থগিতাদেশের কথা বলে সুপ্রিম কোর্টের সামনে যে সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েশন করার সঙ্গে যে সমস্ত ব্যক্তিরা যুক্ত তাদের এগেনস্টে সিবিআই তদন্ত হবে, সেটার স্থগিতাদেশ নিয়ে এসেছিলেন সুপ্রিম কোর্টে। তাহলে তখন মনে ছিল না যে স্থগিতাদেশ নেই, অথচ সুপ্রিম কোর্টের সামনে মিথ্যা কথা বলে ক্যাবিনেট বাঁচিয়ে এলেন। তারপরে এখানে এসে ভ্যাকেটিং অ্যাপ্লিকেশন, দু জায়গায় দুরকম কথা। ওখানে ক্যাবিনেট মন্ত্রীদের বাঁচাতে হবে বলে তখন বলছেন যে স্থগিতাদেশ আছে, আর হাইকোর্টে এসে বলছেন ওই ভ্যাকেট করতে হবে বলে যে না স্থগিতাদেশ নেই। তো স্থগিতাদেশ নেই, তা ভ্যাকেটিং অ্যাপ্লিকেশন কিসের জন্য? স্থগিতাদেশ যদি নাই থাকে তাহলে ভ্যাকেটিং অ্যাপ্লিকেশন ইনফ্যাকচুয়াস। মহামান্য বিচারপতি বিশ্বজিৎ বসু তিনি নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ যেটা ছিল সেটা এই রিট পিটিশন ডিসপোজড অফ হওয়া পর্যন্ত সেই স্থগিতাদেশ থাকবে, যতক্ষণ পর্যন্ত না এটা ফাইনালি ডিসাইড হচ্ছে। এই অন্তর্বর্তীকালীন আদেশ দিয়েছেন। আগে ছিল একটা টাইম বাউন্ড ম্যানারে, এখন যতক্ষণ পর্যন্ত না এটা ফাইনালি ডিসাইড হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা স্থগিতাদেশ দিয়েছেন অন্তর্বর্তীকালীন। খুব পরিষ্কার। সেটা যদি না দিতেন কি হতো? চাকরি পেতেন, আবার তারপরের দিন ওই পয়সা ফেরত লাগতো, আবার একই জিনিস হতো। দেখুন, এই যে সুপার নিউমেরিক পোস্ট এইটা যেভাবে ক্রিয়েট করা হয়েছে, আপনি যদি তার ক্যাবিনেট মেমোরেন্ডাম দেখেন তাহলেই পরিষ্কার হয়ে যায় যে আসলে কেন ক্রিয়েট করা হয়েছে। দুর্নীতি হয়েছে বলে ক্রিয়েট করা হয়েছে। আপনি একদিকে বলছেন ওয়ার্ক ফিজিক্যালে কোনো দুর্নীতি নেই, আবার অপরদিকে বলছেন সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েশনের যে ক্যাবিনেট মেমো সেখানে বলছেন যে দুর্নীতি হয়েছে, মামলা পেন্ডিং, সেটা ফাইনালি ডিসাইড হবে। মামলা পেন্ডিং সেটা ফাইনালি ডিসাইড হবে, সেটা ক্যাবিনেট মেমোতে লেখা আছে। আর উল্টে এখানে বলছেন যে না ক্যাবিনেট ডিসিশন নিয়ে নিচ্ছে তাই তোমার আর ডিসাইড করার দরকার নেই। এই যে দ্বিচারিতা, একদিকে ক্যাবিনেট মেমোরেন্ডাম নিচ্ছেন যখন, তখন বলছেন যে হাইকোর্টে মামলা পেন্ডিং, আর হাইকোর্টে এসে বলছেন ক্যাবিনেট ডিসিশন নিয়ে নিয়েছে তাই তুমি ছেড়ে দাও। তো দ্বিচারিতা। হাইকোর্টে এসে বলছেন যে না কোনো স্থগিতাদেশ নেই, আর সুপ্রিম কোর্টে গিয়ে বলছেন না স্থগিতাদেশ রয়েছে, রিট পিটিশন পেন্ডিং, আমাদের মন্ত্রীদের বাঁচাও। আসলে দ্বিচারিতা করছে। হাইকোর্টে একটা স্ট্যান্ড, সুপ্রিম কোর্টে আর একটা স্ট্যান্ড, ক্যাবিনেটে একটা স্ট্যান্ড, হাইকোর্টে এসে আর একটা স্ট্যান্ড। এই যে দ্বিচারিতা, মিথ্যা কথা বলা, এই কতদিন আর মিথ্যা কথা মানুষ সহ্য করবে? এই যে ভ্যাকেন্সি, একটা নিয়োগ প্রক্রিয়া, যারা যারা নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে তারা প্রত্যেকেই জানে যে কোনো পরীক্ষায় কত ভ্যাকেন্সি আছে এটা ডিক্লেয়ার করা হয়। 100 হোক, 200 হোক, 500 হোক, 1000 হোক, 1200 হোক, 1500 হোক, সব ডিক্লেয়ার্ড ভ্যাকেন্সি হয়। ডিক্লেয়ার্ড ভ্যাকেন্সির উপর আবেদনপত্র চাওয়া হয়, তার উপর ভিত্তি করে জনগণ যারা এলিজিবল ক্যান্ডিডেট তারা ফর্ম ফিল আপ করে, তার উপর পরীক্ষা হয়, ডিক্লেয়ার্ড ভ্যাকেন্সিতে অ্যাপয়েন্টমেন্ট হয়। এটাই তো প্রসিডিওর। প্যানেলের ভ্যালিডিটি শেষ হয়ে গেছে 2019-এ। 2022 সালে এসে মনে হলো যে না দুর্নীতি হয়েছে, অনেক দুর্নীতি ধরা পড়ে গেছে, এখন বৃষ্টি মুখার্জিদের চাকরি চলে গেছে, মন্ত্রীর মেয়ে অঙ্কিতা অধিকারীর চাকরি চলে গেছে, তাদের চাকরি বাঁচাতে হবে, তাই সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করো। ছেলেমেয়েরা আন্দোলন করছে, অতএব সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করো।
প্যানেলের ভ্যালিডিটি শেষ হয়ে 3 বছর পরে সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েশন করবেন মানে? সেখানে কি ইকুয়াল অপরচুনিটি সকলকে দিয়েছেন? ডিক্লেয়ার ভ্যাকেন্সি ডিক্লেয়ার করে বিজ্ঞপ্তি নিয়ে সেখানে সকলকে সমান সুযোগ দিয়েছেন? দেননি। এই যে ওয়ার্ক ফিজিক্যালের ওএমআর শিট পাবলিশ করেছেন, এই যে বলছেন যে বড় বড় গলা করে যে দুর্নীতি হয়নি, দুর্নীতি, ওএমআরটা প্রকাশ করে দিন না, তাহলে বোঝা যাবে কত দুর্নীতি হয়েছে বা দুর্নীতি হয়নি। এই যে মিথ্যা কথাটা বলছেন যে দুর্নীতি হয়নি, ওএমআরটা প্রকাশ করে দিন, পরিষ্কার হয়ে যাবে। দুধ কা দুধ পানি কা পানি। না, করবে না, হুমকি দিয়ে বেড়াচ্ছে, জজকে হুমকি দিচ্ছে, যে মামলাকারী তাকে হুমকি দিচ্ছে, মামলাকারীর আইনজীবীদের হুমকি দিচ্ছে, আমাকে বিকাশবাবুকে হুমকি দিয়ে বেড়াচ্ছে। ও করে লাভ হবে না। আদালতে মামলা আছে, মামলা বিচার হবে, স্থগিতাদেশ হয়ে গেছে। দেখুন, আপনি বেআইনি কাজ করবেন দিয়ে ভাববেন যে আমি ক্ষমতায় আছি, তাই ক্ষমতার অপপ্রয়োগ করে জোর করে আমি এই কাজটিকে সিদ্ধ করে দেবো, আইনত সিদ্ধ বলে ঘোষিত হবে না। আইনগতভাবে একটি কাজ সঠিক নাকি বেঠিক সেটা তো আদালত বিচার করবে। কিছু মানুষজন তারা এগ্রিভড হয়েছে, তারা কি চাইছেন? ইকুয়াল অপরচুনিটি ইন পাবলিক এমপ্লয়মেন্টস, সেটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইট, তার এক্সারসাইজ চাইছেন। ভারতবর্ষের কোনো নাগরিকের চাকরি পাওয়ার অধিকার নেই, চাকরিতে সমান সুযোগ পাওয়ার অধিকার রয়েছে, দুটো এক কথা নয়। তাতে ভারতবর্ষের সবাইকে চাকরি দিয়ে দিন। আপনি চাকরি পেয়েছেন, আপনিও তো শিক্ষিত, উনি চাকরি পেয়েছেন, উনিও তো শিক্ষিত। আপনারা যারা সাংবাদিকতা করেন অনেকেরই মাস্টার ডিগ্রি আছে, বিএড রয়েছে, ডিএলএড রয়েছে, আমি জানি, তারা প্রত্যেকে চাকরি পেয়েছেন। চাকরি পাওয়ার অধিকার নেই, চাকরিতে সমান সুযোগ পাওয়ার অধিকার রয়েছে। তাহলে যে ভ্যাকেন্সি প্যানেলের ভ্যালিডিটি শেষ হয়ে যায় 3 বছর পরে ডিক্লেয়ার হয়, সেখানে সমান সুযোগ প্রতিটি যারা যোগ্য তারা প্রত্যেকজন পেয়েছে? পায়নি। ভ্যাকেন্সি কী করে ডিক্লেয়ার করতে হবে তার নির্দিষ্ট আইন রয়েছে, ওই 2016 রুলেই বলা আছে যে কীভাবে ভ্যাকেন্সি ডিক্লেয়ার করতে হবে। আইন পড়বেন না, আইন জানবেন না, ভাববেন আমি ক্ষমতায় পেয়ে বসেছি তাই যা ইচ্ছা তাই করতে পারি। সেটা যেই আটকে যাবে আদালতে, বেআইনি কাজ করলে আটকাবে, স্বাভাবিক, তখন গালাগালি করবেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য আর ফিরদৌস আমিনকে। আরে আপনি যদি আইন না জানেন মশাই, আপনি যদি আইনগতভাবে প্রশাসনটি না পরিচালনা করতে পারেন, আপনি যদি বেআইনি কাজ করেন, খুব স্বাভাবিক বেআইনি কাজ করলে আটকে যাবে। আপনি দুর্নীতি করবেন, সাদা খাতার মাস্টার বানাবেন, ওএমআর প্রকাশ করবেন না, দিয়ে ভাববেন যে দুর্নীতি করে কোনোভাবে এর কাছ থেকে টাকা নিয়ে ওর কাছ থেকে টাকা নিয়ে প্যানেলের ভ্যালিডিটি শেষ হয়ে যাওয়ার পরে টাকা নিয়ে, প্যানেলের ভ্যালিডিটি থাকা অবস্থায় টাকা নিয়ে যখন যায় যে যখন টাকা দেবে তাকে কোনোভাবে একটা ঢুকিয়ে দিতে পারলেই হলো। ধান্দাবাজি। এই বেআইনি কাজ তো নিরন্তর চলতে পারে না। এই বেআইনি কাজ করতে গেলে আদালতের চ্যালেঞ্জ হবে, আর বেআইনি কাজ আদালতের দ্বারে এসে মুখ থুবড়ে পড়বে, এবং সেটাই হচ্ছে, বারবার হচ্ছে, বারবার কবে থেকে বলে আসছি। এই যে ধরুন নতুন রিক্রুটমেন্ট করতে হবে, কিন্তু প্রতারণা করছেন এদের সাথে, ও যেন তেন পোকানো দেখো কত টাল বাহানা করবে। এই যে নতুন রিক্রুটমেন্ট বলেছে তো, কত টাল বাহানা করবে দেখবেন, ও টাল বাহানা শেষ থাকবে না। ওই ছেলে মেয়েদের আবার আন্দোলনে নামতে হবে যে নতুন রিক্রুটমেন্ট করো, দেখবেন ওর কত টাল বাহানা করে। ওর ধান্দা একটাই, এই করে কোনোভাবে এ করে আদালতে মামলা চলবে, কিছুদিন যদি প্রলং করে দেওয়া যায় তাহলে ওই কিছুদিন মাইনে দিতে হবে না, সেই টাকা নিয়ে ও ফুর্তি করবে, মেলা খেলা করবে। কিন্তু আমরা ছাড়বো না। আদালতের নির্দেশ আছে মানে নির্দেশ মানতে হবে, আর নির্দেশ না মানলে নির্দেশ কী করে মানাতে হয় জানি, খুব পরিষ্কার কথা। নির্দেশ মানতে হবে। যেমনভাবে এই 26,000 জনের চাকরি চলে গেছে, এদের মধ্যে আমি বিশ্বাস করি নতুন সিলেকশন প্রসেসে অনেকেই চাকরি পাবেন, অনেকেই। এরা সাদা খাতা মাস্টার, তারা চাকরি পাবেন না, তারা গালাগালি দেবেন আমাদের, বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফিরদৌস আমিনকে গালাগালি দেবেন।
কিছু করার নেই। আপনাদের তো প্রথম থেকে বলে আসছে, আজকেও আপনাদের ক্যামেরার সামনে বলছি, এদের টাকা দেবেন না। আপনাদেরকে মিথ্যা কথা বলে যে সাদা খাতা জমা দিয়ে আসবে, চাকরি হয়ে যাবে, টাকা দাও, প্যানেলের ভ্যালিডিটি শেষ হয়ে গেছে, তোমাদেরকে কোনোভাবে পদ তৈরি করে টাকা চাকরি করে দেবো, টাকা দাও, দেবেন না। ইয়ে করে আপনাদেরকে বোকা বানাচ্ছে। জেল খাটা আসামির কথায় নাচবেন না, বোকা বানাচ্ছে, ক্যারিয়ার নষ্ট হবে। চাকরি তো হবেই না, সেটা ছেড়ে দিন, সেটা এই এই সিলেকশনের, কিন্তু অন্যান্য ক্ষেত্রেও আপনার অসুবিধা হবে। আইনি ভাবে আপনি বেআইনি কাজ যদি করেন, আইনের ব্যবস্থা হবে। এই আইনে কিচ্ছু করার নেই। বেআইনি কাজ করলে আপনি যদি মনে করেন যে বেআইনি কাজ করে যাব, আদালত কোনো ব্যবস্থা নেবে না, আইনগতভাবে কোনো ব্যবস্থা নেওয়ার জায়গা নেই, তাহলে মূর্খের সঙ্গে বসবাস করছে। ও জেলখাটা আসামির কথায়ও নাচবেন না, আর মিথ্যাবাদীর কথায়ও নাচবেন না, 14 তলার মিথ্যাবাদীর কথা নাচলেই ভবিষ্যৎ অন্ধকার। কারণ ওরা জানে ওরা লুটে পুটে খাবে, ওরা জানে আপনাদেরকে বোকা বানিয়ে খাবে, ওরা চিরকাল তাই করে এসছে। শুধুমাত্র কি করে? কিচ্ছু করে না, শুধু সারাদিন মিথ্যা কথা বলে ফ্যামিলির তিনটে রাস্তার উপরে 35টা প্লট বানিয়েছে, সারাদিন মিথ্যা কথা বলে। ও তো জানে ওটাই আমার ভিত্তি, আর ওটাই ওর ভবিষ্যৎ। মিথ্যা হচ্ছে ওর ভিত্তি, আর প্লট বানানো হচ্ছে ওর ভবিষ্যৎ। কিন্তু দাদা, একেবারেই এই যে 26,000 যে প্যানেল বাতিল হলো, এতে একাধিক অসঙ্গতিও যেমন রয়েছে, তার অন্যদিকে প্রাইমারি অর্থাৎ এই 32,000 চাকরিতে যে প্রশ্নটা বারংবার উঠে আসে যে অ্যাপটিটিউড পরীক্ষা সঠিকভাবে নেওয়া হয়েছে কি হয়নি, সেটা তো মামলা বিচারাধীন। সে মামলা সিঙ্গেল বেঞ্চ নির্দেশ দিয়েছে, ডিভিশন বেঞ্চে মামলা বিচারাধীন, দেখুন কি হয়। শুধু এই নিয়োগ পক্ষে শুধুমাত্র ওই অভিযোগ আছে তা নয়, আরও অনেক অভিযোগ রয়েছে। সেই সমস্ত অভিযোগগুলোই নিশ্চিতভাবে বিচার হবে। দেখুন, এরা যদি মনে করেন যে আমরা এই রকম বেআইনি কাজ করব, সারাদিন মিথ্যা কথা বলবো, এই মমতা বন্দ্যোপাধ্যায়ের মিথ্যা কথা সারাদিন বলে পার পেয়ে যাবেন, বেআইনি দুর্নীতিগ্রস্ত কাজ করবেন, তে পার পেয়ে যাবেন না, পার পাবেন না। এদের শাস্তি হবেই। আর যারা এই বেআইনিভাবে চাকরি নিয়েছেন তাদেরকে আবারও বলছি, সত্য কথা বলে দিন, এবং আপনাদের যারা টাকা দিয়েছেন যাদেরকে, তাদের কাছ থেকে টাকা ফেরত নিয়ে নিন। কারণ হচ্ছে এদের প্রত্যেকে জেলে চলে যাবে, তখন আর টাকা ফেরত পাবেন না। 10 লাখ, 15 লাখ, 20 লাখ টাকা করে পার ক্যান্ডিডেট দিয়েছেন, আপনাদের জমি বেচা টাকা, সাধারণ জনগণের এই সমস্ত পয়সাগুলো তৃণমূলের নেতারা খাবে, এটা তো হতে পারে না। আপনারা যারা পয়সা দিয়েছেন তারা সত্য কথা বলুন, দরকার হলে বাড়ির আশেপাশের লোকজনদের বলে দিন যে দেখো ভাই, আমরা তো এই দিয়ে ফেলেছিলাম, ভুল কাজই করেছিলাম, চলো একসঙ্গে গিয়ে ওই তৃণমূল নেতার কাছে বা ওই তৃণমূলের দালালের কাছে পয়সাগুলো আছে, চলো আদায় করি। সবাই নিশ্চিত আপনাদের সঙ্গে থাকবে, কারণ এই পয়সা আদায় করতেই হবে। এটা তো সব গরিব বাড়ির ছেলে মেয়ে, কেন এই পয়সা কেন মমতা বন্দ্যোপাধ্যায়রা খাবেন? মমতা বন্দ্যোপাধ্যায়দেরও উচিত এই প্লট বিক্রি করে, এই লিফট, এসকালেটার, তারপর ঝাড়বাতি এসব বিক্রি করে এদেরকে টাকা পয়সা দিয়ে দেওয়া। তবে প্রাইমারিতে যে অভিযোগ উঠে আসছে একেবারে, যে দুর্নীতি এবং সংরক্ষণের নীতি লঙ্ঘনের অভিযোগ, এবং অন্যদিকে আবেদনকারী জমা দেওয়া একটা জাস্ট স্পাইরাল বাইন্ডিং, তার উপরে বিশ্বাস করা। না, সেটা তো দেখুন, সেটা তো মামলার প্রসিডিওর। তো আবেদনকারী সে নথি জমা দেবে, তার উপরে বিশ্বাস করে আদালত অর্ডার দেবে, সেটাই স্বাভাবিক। আদালতে নথি জমা দেবে, সে নথির উপর ভিত্তি করেই তো বিচার হবে, সেটাই তো স্বাভাবিক। এর মধ্যে অস্বাভাবিকতা কী আছে? এবার বলবেন যে এবিডিবির আকারে জমা দেয়নি, আর লিস্ট আপনি আগে প্যানেলটা টাঙান মশাই। আদালতের নির্দেশের পরে যে লিস্ট টাঙিয়েছেন, পরের দিন নোটিশ দিয়ে বলেছেন ওখানে লিস্টে ভুল আছে, আমরা খুব শীঘ্র এরর ফ্রি লিস্ট দেবো। ডেট 2022 চলছে বলে আমরা কাজে ব্যস্ত আছি। 22 সাল পেরিয়ে গেছে, 23 সাল পেরিয়ে গেছে, 24 সাল পেরিয়ে গেছে, আজকে 25 সাল। 2025-এও প্যানেল, এরর ফ্রি লিস্ট এখনও পর্যন্ত 2016 সালের নিয়োগের সাপেক্ষে কেউ দেখেনি। আমি আবারও তো বলছি, প্যানেল কোথায় আছে? মমতা ব্যানার্জিকে জিজ্ঞাসা করবেন, 2016 প্যানেলটা
কোথায় রাখা আছে? কালীঘাটে, 14 তলায়, মানিকের বাড়িতে, বোর্ডের অফিসে, না কালীঘাটে সেই চার্টার অ্যাকাউন্টেন্ট ফার্ম যে ফার্মকে ওএমআর মূল্যায়ন করতে দিয়েছিল তার কাছে? কালীঘাটের ফার্ম। ভাবুন একবার, ওএমআর শিট মূল্যায়ন করবে কালীঘাটের চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্ম। বুঝতে পেরেছেন? সব কালীঘাট, সব ঘাট। কালীঘাটে যাও, সব সমাধান ওখানে। টাকা পয়সা যে যা দিয়েছো ওই ঘাট থেকে গিয়ে নিয়ে এসো। দাদা, আমার একেবারে শেষ প্রসঙ্গ, মানে শেষ প্রশ্ন অন্য প্রসঙ্গে, যে এই ডিএ মামলা, এই ডিএ মামলা আবারও পিছিয়ে যাচ্ছে, বারংবার ডিএ মামলা পিছাচ্ছে। রাজ্যের পক্ষ থেকে যিনি আইনজীবী আছেন অভিষেক মনু সিংভি, তিনি বললেন তার সময়ের কিছু সমস্যা হচ্ছে। বহু মাস আগে তো বলা ছিল যে এই দিনে শুনানি হবে, তাও সমস্যা কোথাও না। দেখুন, আমার যা মনে হয়েছে 6 বার তো হেরেছেন, তো ওই ঘর পড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়। বুঝতেই পারছেন কি পরিণতি হবে। ফলে চেষ্টা করছেন যাতে বিষয়টাকে আর একটা প্রলম্বিত করা যায় বা বিলম্বিত করা যায়, একটু টানা যায় আর কি। তাহলে একটু পরে দিতে হবে। ওরা বুঝতে পারছে না যে যত বেশি টানবেন তত বেশি এরিয়ার লাগবে, তত বেশি এরিয়ার পেমেন্ট করতে হবে, তত বেশি সরকারি কোষাগারে চাপ পড়বে। 40,000 কোটি টাকা ছিল, সেটা 45,000 কোটি টাকা হয়ে যাবে। যত বেশি দিন টানবেন তখন বলবেন ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। আর আমরা বলেছি না, পদত্যাগ করতে দেবো না। তো বলেছে, শুনিয়ে রেখে দিয়েছে তো, পদত্যাগ করবে না। পদত্যাগ হবে না, পদত্যাগও করতে দেবো না, দেশত্যাগও করতে দেবো না। আমরা একদম স্ট্রং ভিজিলে রেখে দেবো। দেখবো, আরে বাবা কালীঘাট থেকে আবার টুক করে রাতের বেলা গাড়ি নিয়ে বেরিয়ে দেশত্যাগ করে দেবে না, হবে না। পদত্যাগও করতে দেবো না, দেশত্যাগও করতে দেবো না। 26 পর্যন্ত তোমার টার্ম। তোমাকে 31শে ডিসেম্বর 2025-এর মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করাবো, এবং দুর্নীতি করলেই সেখানে ওই যে বলেছি গাছ, ল্যাম্পপোস্ট, দড়ি আর বাঁশ তার সদ্ব্যবহার, আর এই যে ডিএ সরকারি কর্মচারীদের নির্দেশ হয়ে গেলে কন্টেম্প পেন্ডিং 26-এর আগে দিয়ে 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 যেতে হবে। কিচ্ছু করার নেই। না পদত্যাগ, না দেশত্যাগ, কোনোটা হবে না। 14 তলা থেকে নামলেও আমরা গিয়ে চেয়ারে বসিয়ে দেবো। তুমি চেয়ারে বলেছো, তুমি ভোট চেয়েছো, ভোট দিয়েছে জনগণ, 5 বছর টার্ম পূরণ করে যাবে এবং সকলকে দিয়ে যাবে। সরকারি কর্মচারীদের তুমি ভাতা মুখ দিয়ে বের করেছো, ভাতাও দিয়ে যেতে হবে। আর যোগ্য বৈধ ক্যান্ডিডেটদের চাকরিও দিয়ে যেতে হবে, ছাড়া হবে না। 26 পর্যন্ত, তারপর 26-এ জনগণ তাড়িয়ে দেবে, সেটা আলাদা বিষয়। তো 26-এর আগে তোমাকে সমস্ত কিছু করে দিয়ে যেতে হবে। মিথ্যা কথা বলা, জনগণকে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া, ও যতই কান্দুক যে আমাকে ছেড়ে দাও, আমি পদত্যাগ করছি, না, হবে না। না পদত্যাগ, না দেশত্যাগ, কিচ্ছু করা যাবে না। আমরা 14 তলা থেকে নামতে চাইলে আমরা বলবো 14 তলায় তোমাকে চেয়ারে বসে থাকতে হবে। জনগণ বলেছে, জনগণ মুখের কাছে ভোট চেয়েছো, জনগণ ভোট দিয়েছে, তোমাকে 5 বছর টার্ম পূরণ করে যেতে হবে। তুমি এই টাকা নিয়ে মেলা খেলা করে ফুর্তিবাজি করে নষ্ট করে দেবে, দিয়ে ভাববে টুক করে পদত্যাগ করে পালিয়ে যাব, দেশত্যাগ করে, পদত্যাগ করার পর দেশত্যাগ করে, না, হবে না, ওটা হবে না। জনগণ একেবারে তাদের সমস্ত দাবি দেওয়া বুঝে নেবে। সরকারি কর্মচারীরা ডিএ বুঝে নেবে, যার অ্যাডমিট কার্ড আছে মাসে 50,000 টাকা বুঝে নেবে, যার যোগ্য সে চাকরি বুঝে নেবে, সবটাই বুঝে নেবে।